কথায় বলে মদের নেশা সর্বনাশা। যে একবার মদ খেতে শুরু করেছে, প্রথমে মদ খাবে, তারপরে মদে ওকে খাবে। এই মদ বা সুরা পানকারী যত আছে, মাতাল যত আছে ভারতবর্ষে, সারা পৃথিবীতে আমরা দেখেছি পাড়া প্রতিবেশী সংসার বরবাদ হয়ে গেছে, একদম সেই সংসারে ধুলাই লুণ্ঠিত হয়েছে। প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকে, তার সংসারে উন্নতি বলে কিছুই থাকে না। তো মদ এমন একটা জিনিস, সে সমাজের বাইরে চলে যায়। কিন্তু দিনকাল পাল্টেছে, মদ আজকে সমাজ জীবনের প্রধান অঙ্গ হিসেবে দাঁড়িয়ে গেছে, যা আমাদের বাঙালি সমাজে, বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতির মধ্যে মদের কালচার কিন্তু ছিল না। কিন্তু আজকে রাজ্য সরকার এই মদের উপরেই কিন্তু টিকে আছে, তার নিজস্ব রাজস্ব বলতে সেরকম কিছুই নেই। এই মদ শিল্প দিয়ে তার রাজস্ব আদায় হচ্ছে। নমস্কার, আমি অসীম দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। প্রায়ই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে পাবেন বা শুনেছি যে রাজ্যের ভাড়ারে টান পড়ছে এবং সেটা কিভাবে তা মেকআপ করা যায়। কারণ দীর্ঘদিন ধরে, আজ বিগত 40 বছর ধরে রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই, নতুন শিল্প নেই, যেগুলো আছে সেগুলো রুগ্ন, অনেক বন্ধ হয়ে চলেও গেছে। আমাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভাই বোনেরা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, তারা দুটি রোজগারের আশায়। এমনকি শিক্ষা ব্যবস্থাও এত ভেঙে পড়েছে যে ভিন রাজ্যে গিয়ে তারা হায়ার এডুকেশন নিচ্ছে এবং সেখানেই চাকরি পেয়ে সেটেল হয়ে যাচ্ছে। স্বাস্থ্য সেবা কিভাবে যে ভেঙেছে আমরা সেটা চাক্ষুষ করতে পারছি, এবং রিসেন্ট যে আর্যিকর ঘটনা ঘটে গেছে সেটাতে আরো বেশি প্রকট হয়ে দেখা দিয়েছে। কিছু হলেও এখন সর্দি কাশি হোক বা সামান্য একটা জ্বর হলেও মানুষ আজ ভেলোরে ছুটে চলে যাচ্ছে, দক্ষিণ ভারতে ছুটে চলে যাচ্ছে, বোম্বে চলে যাচ্ছে, হায়দ্রাবাদে চলে যাচ্ছে। তাহলে এক কথায় আমাদের পশ্চিমবঙ্গে জনস্বাস্থ্য থেকে শুরু করে, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে, রাজনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সবই ভেঙে পড়েছে। এখানে উন্নতি বলে কিছু নেই। খুন, জখম, রাহাজানি, লুট এসব চলছে। তো আমরা তো ছোট থেকে মানুষ হয়েছি, মদ একটা ঘৃণ্য বস্তু, ঘৃণ্য পানীয় পদার্থ। কিন্তু বামফ্রন্ট সরকার এই মদের কালচারটা শুরু করে দিয়ে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, প্রচুর লাইসেন্স বিলি করেছিলেন। সেইটাকে মহিরুহে পরিণত করেছেন বট গাছের মতন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি জানেন যে হারে উনি খয়রাতি শুরু করেছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মৌলানাদেরকে খয়রাতি দেওয়া, চাষিদেরকে দেওয়া, স্কুলে ট্যাব দেওয়া, মানে নানান ধরনের যত উপঢৌকন আছে উনি দিচ্ছেন। কিন্তু রোজগার নেই, রাজস্ব থাকবে তবে তো সেখান থেকে দেবে। তাহলে রাজস্ব সব থেকে বেশি কোথা থেকে হচ্ছে না, মদ বিক্রি, আবগারি দপ্তর থেকে। তাহলে মদ বিক্রি যদি বেশি না হয় তাহলে রাজস্ব বেশি পাওয়া যাবে না। উনি প্রায় বলেন যে মদ খাও, এবং শুধু বাংলার ব্র্যান্ডে 28 টাকার বোতল মহুয়া ওনারই আবিষ্কার। তাহলে যে দিন আনে দিন খায়, একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মুটিয়াওয়ালা বা হকার, সে সারাদিনে খেটে খুটে হার্ডলি 300 থেকে 400 টাকা ইনকাম করলো, তার মধ্যে 100-150 টাকা সে মদ খেয়ে উড়িয়ে দিল। কোনোদিন অত ইনকাম নাও হতে পারে। তাহলে এই যে মদ খেয়ে সে সংসারে বা বাড়িতে যাচ্ছে, সে বাড়ির কালচার খারাপ করছে, পরিবেশ নষ্ট করছে, সংসারে অশান্তি, নানা রকমের কেলোর কীর্তি লেগে থাকে।
ধার দেনা ঋণগ্রস্ত হয়ে পড়ে। সবেরই মূল কিন্তু হচ্ছে এই মদ। মদ সাধারণত পুরুষ মানুষেরা খেত, জানতাম, বা খায়, এবং মদের কালচারটা একদম হাই সোসাইটি, হাই লেভেলের পুরুষ মহিলারা উভয় পক্ষই খায়, এটাও জানতাম। এবং সেটা বড় বড় রেস্তোরাঁ, বড় বড় 5 তারার 3 স্টার হোটেলে পার্টি হতো 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, বা বিভিন্ন বিবাহ বা পার্টিতে। আজকে সেই কালচারটা নিম্ন স্তরে নামিয়ে নিয়ে এসেছে আমাদের বর্তমান সরকার। মদ আজকে বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। দেশি বিদেশি থেকে শুরু করে সমস্ত যত রকমের ব্র্যান্ড পাওয়া যায়, সাদা, কালো, লাল, সবুজ, নানান ধরনের। এই মদের স্রোতে আজকে মহিলারা কিন্তু পুরুষদেরকে টক্কর দিচ্ছে। খবরে প্রকাশ, বর্ধমান শহরে, পূর্ব বর্ধমান বিশেষ করে, পশ্চিম বর্ধমানেও আছে, বেশ কিছু বর্ধমান শহরে মদের দোকান আছে যেখানে মহিলারা রীতিমতো মদ কিনতে চলে যায়। এবং সেখানে দোকানদার দেখেছে যে মহিলাদের আগমনটা বেশি, পুরুষদের লাইনের সঙ্গে দাঁড়াতে তারা অস্বস্তি বোধ করে। সেই জন্য মহিলাদের জন্য আলাদা কাউন্টার খুলে রেখেছে, মহিলা স্টিকার লাগিয়ে। এবং বেশ কিছু যা পুরুষরা সেখানে মদ ক্রয় করে, প্রায় পাল্লা দিয়ে সমান সমান মহিলারাও সম পরিমাণে মদ সেখানে বিক্রি হয়। পুরুষরা যে মদ খেয়ে রাস্তায় ঘোরাঘুরি করে, রাস্তায় উল্টে পড়ে থাকে, এরকম কমন ব্যাপার আছে, আমরা চোখে দেখেছি, চোখে পড়ে সচরাচর। আজকে সেই অবস্থা কিন্তু মহিলাদের। মহিলারা রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছে, কোনো ঠেক বানিয়ে নিয়েছে, সেখানে মদ খাচ্ছে। পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। যখনই পুলিশ ধরতে যাচ্ছে, পুলিশদেরকে উল্টে কলার ধরে মার, পুলিশদেরকে বেইজ্জতি। বাধ্য হয়ে মহিলা কনস্টেবল এসে তাদেরকে ধরে নিয়ে যায়, কেস কাছারি করে বা বাড়িতে পৌঁছে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে একটা সংসার চালাতে গেলে নারী পুরুষ উভয়েরই কন্ট্রিবিউশন দরকার আছে। পুরুষ বাইরে রোজগার করবে এবং নারী সেই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে একটা ফুল বাগানের মতন তৈরি করবে, স্বর্গ তৈরি করবে। পুরো সংসারটাই কিন্তু নারীর উপর। ওই জন্য আমরা নারীদেরকে মা লক্ষ্মীর রূপে দেখে থাকি। আজকে সেই মা লক্ষ্মীরা যদি ব্যভিচারে লিপ্ত হয় বা ব্যভিচারের পথে হাঁটে, তাহলে সমাজ, পরিবার, সন্তান কোথায় যাবে ভাবতে পেরেছেন? আজকে ঢালাও টাকা দিচ্ছে রাজ্য সরকার, লক্ষ্মীর ভান্ডার। সেই টাকা নিয়ে আজকে মহিলারা কি করবে আর কি না করবে ভেবে কুল কিনারা পাচ্ছে না। তারা ধরাকে সরা জ্ঞান হিসাবে নিজেদেরকে এমন ভাবতে শুরু করেছে যে নিজেদের সংসারে অশান্তির আগুন নিজেরাই লাগাচ্ছে। এটা খুবই দৃষ্টিকটু এবং শ্রুতিকটু। তারপর সব থেকে বড় কথা হচ্ছে, আজকালকার বেশিরভাগ মা বাবার একটি কি দুটি সন্তান, রোজগার ভালো, টাকা পয়সা রোজগারও করে ভালো, তাদেরকে দূর দূরান্তে লেখাপড়া শিখতে পাঠাচ্ছে। জেলার ছেলেমেয়েরা কলকাতায় যাচ্ছে, কলকাতার ছেলেমেয়েরা বোম্বে যাচ্ছে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, হায়দ্রাবাদে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, বা জেলা থেকেও যাচ্ছে। সেখানে যে হস্টেলে থাকছে, সেই হস্টেলের কালচার, সেখানে বিভিন্ন সারা ভারতবর্ষের স্টুডেন্টরা থাকে। বিভিন্ন রাজ্যের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা। আমাদের মা বাবা, আমাদের সংস্কৃতি কোনোদিন মদ কালচার শেখায়নি, মদ খাওয়া শেখায়নি, বা আমরা শিখিনি। সেখানে গিয়ে শিখে আসছে। সেখানে হস্টেলে দেদার মদ, বিয়ার, নানান ধরনের পানীয় আয়োজন করা হয় এবং সে খায়
এবং রাস্তায় ঘুরে মাতলামি শুরু করে। তাহলে সেখান থেকে কালচারটা শুরু। সে যখন নিজের জায়গায় আসছে আরো 5 জনকে ধরাচ্ছে। তাহলে এইভাবে যদি রাজস্ব আদায়ের উদ্দেশ্যে সরকার ভাবে যে আমি প্রচুর পরিমাণ মদ বিক্রি করব, এখান থেকে আমার প্রথম ইনকামের সোর্স, তাহলে সমাজ নিয়ে কি ভাবা উচিত নয়? আজকে যারা যেসব সংগঠন, এনজিও বা মানবাধিকার কমিশন আছে, তাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না এগুলো? তারা তো মদ বিক্রি চোলায় বন্ধ করার জন্য না আন্দোলন করেন, কেন এইগুলো তাদের চোখে পড়ে না? আমি একজন সামান্য নাগরিক এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে তীব্র প্রতিবাদ জানাই। যে সমস্ত ফ্যামিলিতে এইসব মহিলারা তাণ্ডব লীলা করছে এবং ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, তাদের উচিত বোঝা, তারা প্রত্যেকে শিক্ষিত, ম্যাচিওর, ভেবে দেখা দরকার আছে। নিজের জীবন নিয়ে ভাবা দরকার আছে। নিজেদের সন্তান, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, তাদের ভাবা উচিত যে আমাদের মা বাবা কত কষ্ট পাবে, আমাদের পরিবারের মান সম্মান কত হানি হচ্ছে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। পুলিশ প্রশাসনকে শুধুই যে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেবো এইটুকুই কিন্তু কাজ নয়। তাদেরও কিন্তু বোঝানো উচিত যে আমাদের বাঙালি সমাজে মদের কোনো কালচার ছিল না, না পুরুষ মানুষের না স্ত্রী মানুষের। আজকে সেই জিনিস কিন্তু এত নিম্ন স্তরে নিয়ে গেছে, আমি জানি না যে রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাই। আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। বাংলাদেশে কোনো কালচার বলে নেই, সংস্কৃতি বলে নেই। সেখানে যে যা পাচ্ছে করছে, যে যার যা ইচ্ছা তাই করছে। আর যেটুকু আমাদের কাছে খবর আছে, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখি, বাংলাদেশের মহিলা ব্যভিচারিণী, 100 ভাগে 99 ভাগ ব্যভিচারিণী মহিলা। সেখানকার ব্যভিচার পশ্চিমবাংলাতে ট্রান্সফার হচ্ছে, সেগুলো দেখে শিখছে। অতএব আমার সমস্ত নাগরিক, সমস্ত বাঙালি সভ্য জাতির কাছে অনুরোধ, আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাবুন। আপনারা আপনাদের নিজেদের মতন করে এর একটা প্রতিবাদ গড়ে তুলুন। নমস্কার। আমার এই ভিডিওটা যদি সত্যি করে ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এই অ্যাওয়ারনেস টাইপের বা সোশ্যাল ওয়ার্ক টাইপের ভিডিও তৈরি করে থাকি। ধন্যবাদ।